ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজ আমি একটা নতুন বিষয় নিয়ে ভিডিও বানাবো, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে নতুন অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য, সেই বিষয়ে। তবে আমি একটা কথা বলি যে আমি কিন্তু বটানি বিষয় নিয়েই কথা বলবো, ঠিক আছে? দেখো, নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, যেটা মোটামুটি এপ্রিলের মাঝ অবধি সময় রয়েছে এটাকে ফিল আপ করার জন্য, ঠিক আছে? ইন্টারভিউ কবে হবে সেটা বলা বড় মুশকিল। আর যেদিন থেকে স্টার্ট হোক এটা কিন্তু অনেক টাইম ধরে হয়, কারণ এরকম এই সিএসসির ইন্টারভিউতে কী হয়, অ্যালফাবেটিক্যাল অর্ডারকে ফলো করে ইন্টারভিউ হয়, ঠিক আছে? এবং একদিনে হয়তো তোমার কি রয়েছে যে তোমার হয়তো ম্যাক্সিমাম 20 জনের ইন্টারভিউ হলো। তাই এটা কিন্তু একটা টাইম কনজিউমিং ইভেন্ট, এটা কিন্তু সময় লাগবে, প্রথম কথা এটা বুঝতে হবে, ঠিক আছে? তো যারা এইটার জন্য এলিজেবল তারা আশা করি সবাই জানো যে এটার জন্য এলিজিবিলিটি হচ্ছে কি, নেট বা সেট থাকতে হবে, মাস্টার ডিগ্রিতে 55% মার্ক থাকতে হবে, হ্যাঁ পুরোনো দিনের স্লেট হলেও চলবে। তারা এই কলেজ সার্ভিস কমিশনের যে ইন্টারভিউটা হবে সেটাতে অ্যাপিয়ার করতে পারবে, ঠিক আছে? এবার বক্তব্য হচ্ছে যারা একদম ফ্রেশলি হয়তো সিএসসির মানে কোনো পরীক্ষা ধরে নাও যে সেট দিয়েছো, তো সেই সেট কোয়ালিফাই করেছো বা নেট কোয়ালিফাই করেছো, তারা এই যে যখন ভাইভাতে অ্যাপিয়ার হবে, তখন তাদের হয়তো মনে একটা চিন্তা ভাবনা হচ্ছে যে সিএসসি মানে হয়তো এক্সট্রা টেরিস্ট্রিয়াল কিছু কোশ্চেন্স করে, যে কোশ্চেনগুলো আমরা হয়তো পারবই না, এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে, ঠিক আছে? তো কোন লেভেল থেকে প্রশ্ন করে, মাস্টার ডিগ্রি থেকে করে না গ্র্যাজুয়েশন থেকে করে না মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশনকে মিক্স করে করে, মানে হয়তো যদি অ্যালগি থেকে প্রশ্ন করলো তাহলে শুধু অর্ডার ধরেই প্রশ্ন করলো, জিমনোস্পার্ম থেকেও শুধু অর্ডার লেভেল থেকেই প্রশ্ন করলো, মানে কারণ মাস্টার ডিগ্রিতে আমরা প্রত্যেকটার অর্ডার পড়েছি, আবার গ্র্যাজুয়েশনে আমরা সেগুলো জেনাস হিসেবে পড়ে এসেছি, মানে জেনাস পড়েছি, জেনাসের উপর ফোকাসটা ছিল। তো ব্যাপারটা হচ্ছে এরকম না, ব্যাপারটা একদমই না। তোমাকে কোশ্চেনটা খুব নর্মাল কোশ্চেন হবে। দেখো, সিএসসির জন্য দুটো জিনিস রয়েছে, তোমাকে বেসিক কনসেপ্টে পাকা থাকতে হবে। এবার বলি যে শুধু যার বেসিক কনসেপ্টে পাকা সেই সিএসসি পেয়ে যাবে, মোটেও তা না। ব্যাপারটা হচ্ছে তার সাথে তোমাকে ইনফরমেশনও ক্যারি করতে হবে, মানে তোমাকে ইনফরমেটিভও হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে বেসিক কনসেপ্টও তোমার কী থাকতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মনে করো, ধরো না, আমি একটা এক্সাম্পল দিলাম, যে মনে করো অ্যালগি পড়ছি, তো অ্যালগি পড়তে যেয়ে আমাকে হয়তো আমরা পড়েছি একটা অর্ডারের নাম পড়েছি, দেখো গ্র্যাজুয়েশনেই পড়েছি মনে করো কনজুগেলিস। সেই কনজুগেলিস অর্ডারে কী দেখা যায়, একটা স্পেশাল ইভেন্ট দেখা যায় যার নাম হচ্ছে কনজুগেশন, স্ক্যালারি ফর কনজুগেশন, ল্যাটারাল কনজুগেশন। তো স্পাইরোগাইরা জিগনেমা এই কনজুগেলিস অর্ডারের মেম্বার। তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে যদি ধরেন, তাহলে আমাকে হয়তো কনজুগেলিস অর্ডার ধরতে পারেন, কারণ এই অর্ডারের মধ্যে একটা স্পেশাল ফিচার আছে, ঠিক আছে? মানে এই অর্ডারটার একটা ডায়াগনস্টিক ফিচার, তাহলে এক্ষেত্রে আমাকে অর্ডার লেভেলে নিয়ে যেতে পারেন। কিন্তু সব ক্ষেত্রেই যে আমাকে অর্ডার দিয়ে স্টার্ট করবেন এমন নাও হতে পারে। নর্মাল গ্র্যাজুয়েশনে যেরকম আমরা জেনাস পড়েছিলাম, ঠিক আছে, সেই রকম তোমাকে প্রশ্ন করতে পারতে হবে, যে গনিডিয়াম কোথায় দেখতে পাওয়া যায় তোমাকে হয়তো প্রশ্ন করলো, ঠিক আছে? এটার জন্য তোমাকে অর্ডার বলার প্রয়োজন নেই, তুমি সামান্য ওই জায়গাটাতে গেলে। আবার দেখুন অ্যালগিকে দেখো, তখন আমরা ক্লাস হিসেবে পড়েছি, তাহলে সেখান থেকে প্রশ্ন করতে পারেন। মানে সবসময় যে তিনি অর্ডারই প্রশ্ন করবেন ট্যাক্সোনমির ক্ষেত্রে, হ্যাঁ কিছু পার্টিকুলার ক্ষেত্রে অর্ডারের প্রসঙ্গ আসে, কারণ অর্ডারের ক্ষেত্রে কী হয়, কিছু পার্টিকুলার ক্যারেক্টার দেখা যায়, কিছু পার্টিকুলার ফিচার আছে, সেক্ষেত্রে অর্ডার পড়বো আমরা। কিন্তু সবসময় যে অর্ডার লেভেলে প্রশ্ন করবেন এটা নয়। দেখো, আমি এই ভিডিওটা বানাচ্ছি কিসের ভিত্তিতে, যে আমি অনেকের সাথে কথা বলেছি যারা বিগত বছরের সিএসসির ইন্টারভিউ দিয়েছে, তাদেরকে কেমন প্রশ্ন করা হয়েছিল, তাদের থেকে ডেমো কেমন করে নেওয়া হয়েছিল, কতক্ষণ নেওয়া হয়েছিল, তাদের প্রশ্নের মাধ্যমে কি বোঝা গেছিলো, মানে তারা কী ধরনের উত্তর চাইছে, কোন জায়গার উপর তাদের গুরুত্ব বেশি ছিল, এই সমস্ত জিনিসগুলো একজনের কাছ থেকে না, অনেকজনের কাছ থেকে খবর নিয়ে আমি কিন্তু এই ভিডিওটা বানাতে বসেছি। তবে সবার মুখে আমি একটাই কথা শুনলাম, বা তোমরা ওটা মিলিয়ে নিতে পারো, যে তোমাকে সবার প্রথমে সাবজেক্টে, মানে বটানির কোন পার্টটাতে তোমাকে গুরুত্ব দিতে হবে। এখন কিছুদিন এসএসসি বেস চললো, সেখানে সবাই বটানি স্টুডেন্ট জুলজি ফিজিওলজি পড়তে হয়েছিল না, এখানে এরকম করার একদম প্রয়োজন নেই। তোমাকে সবার প্রথমে কি করতে হবে, সাবজেক্টের যেটা ক্লাসিক্যাল পার্ট, ঠিক আছে, সেই সাবজেক্টের ক্লাসিক্যাল পার্টে বাবা সেখানে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকে এটাই বলছে যে ক্লাসিক্যাল পার্ট থেকে কিন্তু অনেক প্রশ্ন করেছে, ঠিক আছে? এবার ক্লাসিক্যাল পার্ট মানে আমি বলতে কোনগুলো বোঝাচ্ছি, যে আমি ক্লাসিক্যাল পার্ট মানে আমি বিশেষত তোমাদেরকে বলবো যে তোমরা কোন জায়গাগুলোতে গুরুত্ব দেবে। যে ক্লাসিক্যাল পার্ট মানে আমার বক্তব্য যে আমরা কি করব, যেগুলো প্ল্যান্ট গ্রুপস রয়েছে, মানে অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পাম, অ্যাঞ্জিওস্পাম, ফানজাই, ফানজাই যদিও প্ল্যান্ট গ্রুপের মধ্যে নয়, তো এইগুলো তো সম্পর্কে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন কনসেপ্ট এবং ইনফরমেশন দুটোকেই নিতে হবে। আমি কারার, মনে করো আমি বলছি গ্লোবিউলের কথা, বা
আর আমি নিউকিউলের কথা বলছি। তো নিউকিউলকে অনেকেই হয়তো বলে যে এটা একটা মাল্টিসেলুলার সেক্স অর্গান। না, অ্যালগিদের ক্ষেত্রে মাল্টিসেলুলার সেক্স অর্গান দেখা যায় না, এক্সেপ্ট একটোকার্পাস। তোমাকে এই আইডিয়াটা নিতে হবে যে অ্যালগিদের ক্ষেত্রে সেক্স অর্গানসগুলো ইউনিসেলুলারই হয়। কারার ক্ষেত্রে ওগুলো কি বলতো ভেজিটেটিভ সেল মডিফাইড হয়ে এরকম কি জ্যাকেটের মতন স্ট্রাকচার তৈরি করেছে। তো এটাতে যেমন ইনফরমেশন কনসেপ্ট দুটোই মিশে আছে। তোমাকে প্ল্যান্ট গ্রুপ ভালো করে পড়তে হবে। আমি জায়গাগুলো বলি একটু, যে ক্লাসিক্যাল মানে আমি কোন জায়গাগুলো বলছি, কারণ বটানির এগুলো খুব নিজস্ব জায়গা, এই জায়গাগুলো তোমাকে ফোকাস করতেই হবে। তুমি প্ল্যান্ট গ্রুপ পড়বে, ঠিক আছে, তুমি কি পড়বে, মরফোলজি পড়বে। বর্তমান দিনের যে সাবজেক্টগুলো মানে 2018-19 পরে যাদের গ্র্যাজুয়েশন, এই মরফোলজিটা প্রায় বেশিরভাগ জায়গা থেকে প্ল্যান্ট মরফোলজি তুলেই দেওয়া হয়েছে অনেকগুলো ইউনিভার্সিটি। না, এটাতে ভালো করে পড়তে হবে। স্টেম, রুট, লিফ, তাদের মডিফিকেশন, ইনফ্লোরেসেন্স, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে ফ্লোরাল স্ট্রাকচারসগুলো রয়েছে, ফ্লোরালের যে মডিফিকেশনগুলো রয়েছে। তারপরে তোমাকে পড়তে হবে, ধরে নাও, ধরে নাও যে আমি ফ্রুট, সিড, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে। আচ্ছা, নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে অ্যানাটমি। সেটা হচ্ছে কি পড়বো, অ্যানাটমি ভালো করে আইডিয়া রাখতে হবে। এবং আরেকটা আমি কথা বলবো যার নাম হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি, ঠিক আছে, প্ল্যান্ট ফিজিওলজি। আমার বক্তব্য হচ্ছে আমরা যখন অ্যানাটমি পড়ছি তখন এই অ্যানাটমির সাথে আমাকে কিন্তু ফিজিওলজিকে মিশিয়ে দিতে হবে। কোনো একটা স্ট্রাকচারের মডিফিকেশন হলো, মরফোলজিতেই ধরো পড়ছে, কোনো একটা স্ট্রাকচারের মডিফিকেশন হলো, কেন হলো, তার ফিজিওলজিক্যাল অ্যাসপেক্টটা কী, ঠিক আছে, ফিজিওলজিক্যাল পার্সপেক্টিভটা কী, এই জিনিসগুলোকে আমাকে মিক্স করে নিয়ে কি করতে হবে, আমার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তবে যেই কিন্তু আমি লজিক্যাল অ্যান্সার দিতে পারবো। ধরে নাও আমাকে বললো, আচ্ছা বলো তো আচ্ছা ফটোসিনথেসিস পড়ছি, তো ফটোসিনথেসিস আমরা মোরলেস সবাই পড়ি, বিভিন্ন রকমের ডেপথে পড়ি, কিউ সাইকেলকে খুব ভালো করে পড়ি, ঠিক আছে। তোমাকে এখান থেকে দেখবে প্রশ্ন না করে একটা সিম্পল প্রশ্ন করলো যে ক্যাম আর সিপোরের মধ্যে পার্থক্য কী, আমরা সাইকেলের পার্থক্য বলতে শুরু করি। না, তোমাকে কোন জায়গায় হিট করতে হবে যে কার্বক্সিলেশন এবং ডিকার্বক্সিলেশন। ক্যামের ক্ষেত্রে এই দুটো স্প্যাশিয়ালি এবং টেম্পোরালি সেপারেটেড, মানে তাদের জায়গা দুটো আলাদা এবং তাদের টাইম দুটো আলাদা। কার্বক্সিলেশন এক টাইমে হয়, ডিকার্বক্সিলেশন আরেক টাইমে হয়। সিফোরের ক্ষেত্রে কি, যে এই টাইম দুটো আলাদা নয়, শুধুমাত্র তাদের কি হয়, স্প্যাশিয়াল সেপারেশন আছে, মানে কার্বক্সিলেশন এবং ডিকার্বক্সিলেশন সাইডগুলো আলাদা, তাদের প্রবলেমগুলোও আলাদা। সিফোরের প্রবলেম অন্য, ক্যামের প্রবলেম অন্য। ক্যামের প্রবলেম জল নেই, সিফোরের প্রবলেম কিন্তু জল নয়। সিফোরের প্রবলেম, সিফোরের প্ল্যান্টগুলো যেখানে হয় সেখানে অগাধ জল রয়েছে, তাদের প্রবলেমটা ফটো রেসপিরেশনকে অ্যাভয়েড করা। তো এই যে তাদের লজিক্যাল এক্সপ্লেনেশন, আমরা হয়তো সিফোরের সাব টাইপসগুলো পড়ে নিলাম, বেশ ভালো করে পড়লাম, এখান থেকে দেখবে আমাকে প্রশ্নই করলো না, খুব বেসিক প্রশ্ন করলো, নিয়ে নিজেই এসে মনে হবে যে এটা আমি পারলাম না, এটা আমার পারা উচিত ছিল। তো আমি আরও বলছি লজিক্যাল এক্সপ্লেনেশন। কার্বক্সিজম কি, কার্বক্সিজমের মধ্যে কেন এই ধরনের স্ট্রাকচার, মানে রুবিস্কোটা কেন ওখানেই থাকে, ঠিক আছে, এই সমস্ত লজিক্যাল এক্সপ্লেনেশনের মানে যে এক্সপ্লেনেশনগুলো আছে সেগুলোতে তোমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে। মরফোলজিতে আমি ধরে নাও বলছি যে মরফোলজিতে আমরা কোনো একটা স্ট্রাকচারাল মডিফিকেশন দেখলাম, ঠিক আছে, তো স্ট্রাকচারাল মডিফিকেশনটার কারণ কি, আমি বলছি না যে সব ক্ষেত্রেই তোমরা লজিক পেয়ে যাবে, না, সব ক্ষেত্রে লজিক পাওয়া সম্ভব হয়তো নয় আমাদের, আমরা যে জায়গায় বসে আছি, কিন্তু যতগুলো পাওয়া যায় এটাতে খুঁজার মতন মানসিকতা রাখতে হবে, যে না আমি খুঁজবো, এই লজিকগুলো আমাকে জানতে হবে কেন হয়েছে। সব ক্ষেত্রে খুঁজে পাবো এমন নাও হতে পারে, বোঝাতে পেরেছি? হ্যাঁ, প্ল্যান্ট গ্রুপস প্রত্যেকটাতে তোমাকে, প্রত্যেকটা অ্যালগি, ফানজাই, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, তোমাকে কি হতে হবে, তোমাকে ইনফরমেশন গ্যাদার করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে কনসেপ্ট জানতে হবে। এবং সাথে তোমাকে একটা জিনিস জানতে হবে যেটার নাম হচ্ছে কি, ইভলিউশন। আমি ইভলিউশন মানে আমি আরও বলবো যে এখানে কিন্তু ইভলিউশন মানে আমরা ভেবে নিই যে মনোফিলি, প্যারাফিলি আর মানে পলিফিলি, আমাকে প্যারাফাইলেটিক অরিজিন বলো, কোনটার কি অরিজিন কি, না, এটা ইভলিউশন নয়। তোমাকে যে স্ট্রাকচারাল যে চেঞ্জেসগুলো হচ্ছে তার কারণটা কি, তার পারপাসটা কি, উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে। মনে করো আমি বলছি যে জিমনোস্পার্মের ক্ষেত্রে যেটা ওভিউল, সেখানে মাত্র একটাই কি থাকে, ইন্টেগুমেন্ট থাকে। অ্যাঞ্জিওস্পার্মে সেখানে ওভিউলে কতগুলো ইন্টেগুমেন্ট থাকে, দুখানা ইন্টেগুমেন্ট থাকে। তো এইটাই যে অ্যাডভান্সমেন্ট, এই অ্যাডভান্সমেন্টটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। কেন থাকে, তাদের প্রোটেকশনটা বেশি। অ্যাঞ্জিওস্পার্মের সিডকে আমরা আরও বেশি প্রোটেক্টেড রাখবো, সেই জন্যই আমরা আশেপাশে এত অ্যাঞ্জিওস্পার্ম দেখতে পাই। তো তাই তো, জিমনোস্পার্মকে আমরা কম দেখি কেন, তার পেছনে কারণটা হচ্ছে যে অ্যাঞ্জিওস্পার্মে আমরা ফ্লাওয়ারকে এনেছি, অ্যাঞ্জিওস্পার্মে আমরা পেটালে কালার দিয়েছি, শুধু ফ্লাওয়ারকে আনি, ফ্লাওয়ার তো জিমনোস্পার্মে এসেছিলো, পেটালে কালার দিয়েছি যাতে পলিনেশনটা ভালো করে হয়, শুধু
উইন্ড পলিনেশন না, যাতে ইনসেক্ট পলিনেশনও হয় ভালো করে, মানে জুফিলিটাও যেন ভালো করে হয়। তারপরে আমরা সিডকে ভালো করে রাখার ব্যবস্থা করেছি, তার জন্য ফ্রুট বানিয়েছি যাতে এক্সপোজার না পায়, হাইড্রেটেড থাকে। আমরা কিছু হরমোন যদিও ছিল আগেও, ঠিক আছে, আমরা সাথে কি দিয়েছি, সিড কোডটাকে আমরা দুটো করে দিয়েছি, সে প্রোটেকশনের দিকে গুরুত্ব দিয়েছি। তো দ্যাট ইজ ইভলিউশন ফ্রম জিমনোস্পার্ম। জিমনোস্পার্মের থেকে সে এই জায়গায়, ব্যাস এই জিনিসগুলো পড়ো। তোমাকে সবসময় মনোফিলি প্যারাফিলি জিজ্ঞাসা করবেন না, এবং তারা করবেন না বেশিরভাগ ক্ষেত্রে, এটা ধরে রাখতে পারো। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আমি ক্লাসিক্যাল যদি পড়ি, আমি কি করব, আমি যখনই পড়বো আমি কি করব, আমি তার ইনফরমেশন, তার লজিক, এগুলোকে আমি অ্যাকুয়ার করার চেষ্টা করব। আমি যখন প্ল্যান্ট গ্রুপস পড়ছি, যখন আমি মরফোলজি পড়ছি, অ্যানাটমি পড়ছি, আমি ইভলিউশন পড়বো। মানে আমি অ্যানাটমি পড়তে যে শুধু আমি স্টিলার ইভলিউশনই আমাদের সিলেবাসে আছে, তাই স্টিলের ইভলিউশনটাই শুধু পড়লাম তা না। তুমি সিম্পল টিস্যু ইভলিউশন পড়ো, যে প্যারেন্ট কাইমা, কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা কেন এলো, তাদের কারণ কি, ঠিক আছে, এই জায়গা থেকে তোমাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এরপর যেটা বলি, তাহলে কি জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, ইকোলজি পড়বে না? না, এটা আমি ভিডিওতে বলছি না, কারণ এটাতে সবাই দক্ষ আমার মনে হয়, তাই তো। মানে এটা নিয়ে এখন সব থেকে বেশি চর্চিত একটা এই সমস্ত জিনিস, তাই এগুলো তোমাকে পড়তেই হবে, এগুলোতে কোনো এক্সকিউজ নেই, ঠিক আছে। মানে আমি ক্লাসিক্যাল পড়লাম মানে আমি জেনেটিক্স কম পড়লাম, আমি আরও বলছি যে আমাকে ক্লাসিক্যালের সাথে আমার জেনেটিক্স, মলিকুলার বায়োলজিকে মিক্স করতে শিখতে হবে, এটাই এটাই শিক্ষা, ঠিক আছে। তাহলে এগুলো তোমাদেরকে পড়তেই হবে, মানে সাথে যেগুলো আছে সেগুলো সব পড়তে হবে। এরপর আসছি আমি কোনখানে, আমি রিসার্চের গল্পে আসি, ঠিক আছে। রিসার্চের গল্পে আমাকে বক্তব্য হচ্ছে যে রিসার্চ আমাকে কি করতে হবে, আমার তো পিএইচডি নেই, তাহলে কি আমাকে রিসার্চ থেকে সব প্রশ্ন করবেন? না, মোটেও না। আমি বেশিরভাগ মানে অনেক অনেক খবর নিয়ে আমি তোমাদেরকে ভিডিওটা বানাচ্ছি, আমি এটা বললাম। তো আমি বেশিরভাগ জায়গায় এটাই শুনলাম, যাদের হয়তো পিএইচডি নেই বা কোনো পাবলিকেশন নেই, তাদের বেশিরভাগ ক্ষেত্রে রিসার্চে যায়নি, রিসার্চ থেকে প্রশ্নই করেননি। এবার বক্তব্য হচ্ছে তোমার পেপার পাবলিকেশন আছে, তোমার অনগোয়িং পিএইচডি বা পিএইচডি কমপ্লিট হয়ে গেছে, তাহলে তোমাকে কি করবে, তোমার যেটা ওয়ার্ক ফ্লো সেটা সম্পর্কে তারা একটা কিন্তু প্রশ্ন করবেন, যে তোমার কাজটা কেমনভাবে হয়েছিল, এই কাজটা আর কেমনভাবে করা যেত, কাজটার এক্সটেনশন কী কী, কাজটার বেনিফিশিয়াল সাইড কী কী, কাজটার কোনো ইকোলজিক্যাল কোনো ইম্পর্টেন্স আছে কি না, এই সমস্ত প্রশ্ন তোমাকে রেডি করে নিয়ে যেতে হবে, মানে নিজের কাজ থেকেই তোমাকে প্রশ্নটা করবে। দ্বিতীয় কথা, যে তোমাকে, মানে কি হয় অনেক সময় যে ইন্টারভিউয়ার যারা আছেন তার সাথে যদি তোমার সাবজেক্ট ম্যাচ করে যায়, তাহলে সেক্ষেত্রে কি হয়, তোমার একটু প্রশ্নটা হয়তো বেড়ে যায়, কিন্তু আরও বলছি যে তিনি তোমাকে বিপদে ফেলার চেষ্টা হয়তো করবেন না সেখানে। আর যদি না মিলে যাওয়াটা বেস্ট আমার মনে হয়, ঠিক আছে। যদি মিলে গেল তাহলে প্রশ্নটা একটু বেশি হয়ে যায়। এবারে বক্তব্য যে যাদের রিসার্চ নেই তাদের কি করবে, তারা নর্মাল কি করবে, যেগুলো প্র্যাকটিক্যাল আমরা যেরকম করেছি গ্র্যাজুয়েশনে, সেই প্র্যাকটিক্যালের যে বেসিক কনসেপ্ট, সেই প্র্যাকটিক্যালের বেসিক কনসেপ্টগুলো নিয়ে যাবে। মনে করো ফটোসিনথেসিস হচ্ছে, তো ফটোসিনথেসিসকে আমরা মেজার করি কী করে, তার ইভলভড অক্সিজেন দিয়ে। কেন করি? ফটোসিনথেসিস তো খাবার বানানোর পদ্ধতি, খাবার দিয়ে করতে পারতাম, কেন ইভলভড অক্সিজেন দিয়ে করি? তো এই যে কনসেপ্টগুলো কেন করি, ঠিক আছে, এইগুলো আমি মনে করো স্টেন করছি, মনে করো আমি টিস্যু স্টেন করার জন্য স্যাফরানিনকে ইউজ করেছি, ঠিক আছে, স্যাফরানিনের সাথে আমি ডিফারেন্সিয়াল স্টেনিং যখন করছি আমি কি করছি, ম্যালাকাইট গ্রিনকে ইউজ করছি। আমার বক্তব্য, আমি যখন স্যাফরানিনকে ইউজ করছি, স্যাফরানিনটা কী জাতের ডাই, কেন রঙটা বাঁধছে, মানে একটা ক্যাটায়নিক ডাই, ম্যালাকাইট গ্রিনও ক্যাটায়নিক ডাই, কেন রঙটা বাঁধছে, রঙটার বাইন্ডিংয়ের প্রপার্টিটা কি, এই বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে একটু আইডিয়া করে নিয়ে যাবে। এবার বক্তব্য হচ্ছে তোমাকে রিসার্চ মানে কি, তোমাকে প্রশ্ন করবে হয়তো যে আচ্ছা বলো তো, যে মনে করো আমার কি আছে, বিভিন্ন সাইজের প্রোটিন মলিকিউল আছে আর বিভিন্ন সাইজের ডিএনএ মলিকিউল আছে, এদেরকে আমি সেপারেট করবো, তাহলে তুমি সেপারেশনের জন্য কোন টেকনিককে ইউজ করবে? আমি ধরলাম, বললাম যে স্যার ডিএনএর জন্য আমি জেল ইলেকট্রোফোরেসিস ইউজ করবো, আর প্রোটিনের জন্য আমি হয়তো ক্রোমাটোগ্রাফিও করতে পারি, আর যদি আমার কাছে এসডিএস থাকে তাহলে স্যার আমি জেল ইলেকট্রোফোরেসিসই করে দেবো, ঠিক আছে, মানে এসডিএস পেজ করব। তো তোমাকে হয়তো বললো যে আমার কাছে একটা 50 কেবির ডিএনএ আছে, একটা 30 কেবির ডিএনএ আছে, একটা 30 কেবির ডিএনএ আছে, একটা 2 কেবির ডিএনএ আছে, তাই রিলেটিভলি 2 কেবির ডিএনএটা অনেক ছোট। তুমি যদি জেল ইলেকট্রোফোরেসিস করো তাহলে 3খানা ব্যান্ড আসবে। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন ওই যে পলিঅ্যাক্রিলামিডটা দেবে সেটা কত গ্রাম দিলে তার যে নেটওয়ার্কটার যেটা মেশের সাইজ এতটা ছোট হবে যে 2 কেবির জন্য একটা ব্যান্ড বানাতে পারবে। সাধারণত কি হবে, যে তুমি যদি কম পলিঅ্যাক্রিলামিড দাও তাহলে মেশের সাইজগুলো বড় হবে, ফলে 2 কেবিটার হয়তো ব্যান্ড তৈরি হবে না, 2 কেবিটা ইলিউশন হিসেবে বেরিয়ে যাবে।
তো তোমাকে এই প্রশ্নটা কোনো দিন করবেন না যে কত গ্রামের পলিঅ্যাক্রিলামিড দিয়ে আমি কি করব, আমি জেলটা বানাবো, এই প্রশ্নটা করবেন না। কিন্তু তোমাকে আগে যে প্রশ্নটা বললাম সেই প্রশ্নটা হয়তো করতে পারেন। ঠিক আছে, যে আসলে দেখো ব্যাপারটা কি, যে আমরা রিসার্চ মানে অনেকেই হয়তো ভেবে নিই যে সবসময় আমরা এই সব নিয়েই কাজ করছি, সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট, মানে সেম দেখছি, টেম দেখছি, এইচপিএলসি দেখছি। ঠিক আছে, একদমই তা না। মানে আমরা রাস্তায় যেরকম পান দোকান দেখি, যারা রিসার্চ করে তারা সবসময় কিন্তু ওই পান দোকানের মতন সেম টেমকে দেখে না। এটা বোঝো সবার আগে, যে সবার রিসার্চ কিন্তু সেম জিনিস নিয়ে ডিল করে না। যারা হয়তো বায়োডাইভার্সিটি নিয়ে রিসার্চ করছে তাদের ক্ষেত্রে হয়তো জেল এইচপিএলসির কোনো কাজ নেই, কথার কথা বলছে না, থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো থাকে, তাও নর্মালি তাদের কাজ থাকে না। তাহলে তাদেরকেও কি ওই এইচপিএলসি নিয়ে প্রশ্ন করবে? একদমই না। তোমাকে বেসিক প্রিন্সিপাল, তার মেথডোলজি, এগুলো নিয়ে প্রশ্ন করতে পারে, কোনো ভ্যালু নিয়ে তো তোমাকে সাধারণত প্রশ্ন করবে না। এবার বক্তব্য, তোমার যদি পিএইচডির কাজ এই সমস্ত জিনিস নিয়ে আছে, সেক্ষেত্রে হয়তো স্পেশালি হয়তো বা তার যে যিনি ইন্টারভিউয়ার তারও ওই ফিল্ডের সাথে মিলে গেল, সেখানে হয়তো তোমার কিছু ভ্যালু নিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু নর্মালি আসার কথা নয়। ঠিক আছে, তুমি প্র্যাকটিক্যালের নলেজটা কিন্তু একটু ভালো করে নিয়ে যেতে হবে। আমি আরও বলছি, আমার আমার আশা করি উদ্দেশ্যটা বুঝতে পেরেছি। আমি একটা ভিডিওতে তো সব বলতে পারবো না যে কেমন করে হয়। দ্বিতীয় কথায় আসি আমি কোনখানে, মানে তারপরের কথায় আসি। আচ্ছা, এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলি, যে মাস্টার ডিগ্রি স্পেশাল পেপার। ঠিক আছে, মাস্টার ডিগ্রি স্পেশাল পেপার, অনেকে ভাবে যে মাস্টার ডিগ্রি স্পেশাল পেপার করে নিয়েছি মানে আমি ওই জায়গায় কী বলো তো, আমি একদম এক্সপার্ট হয়ে গেছি। না, এই জায়গাটা তাকে গুরুত্ব হয়তো দেন, কিন্তু এমন নয় যে সব সময় তোমাকে গুরুত্ব দেবেনই। যে স্পেশাল পেপারের যদি ইন্টারভিউয়ার যদি তার পেপারের সাথে তোমার ইন্টারভিউয়ারের, মানে নিজের পেপারের সাথে যদি ইন্টারভিউয়ারের সাবজেক্ট যদি ম্যাচ করে যায়, টপিক যদি ম্যাচ করে যায়, ঠিক আছে, তিনিও যদি মাইক্রোবায়োলজির আর তোমারও হয়তো স্পেশাল পেপার মাইক্রোবায়োলজি, সেক্ষেত্রে হয়তো প্রশ্নের সংখ্যাটা একটু বাড়তে পারে, তবে খুব ডেপতে যাবে না, মাস্টার ডিগ্রি অবধি তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে, ওই অত দূর অবধি তোমাকে করবে, তাই স্পেশাল পেপারটা অবশ্যই একটু পড়ে যাবে, এটা একটু স্পেশাল এমফ্যাসিস দিয়ে পড়ে যাবে। তবে আমি আরও বলছি যে এটা তোমার কিন্তু মান নির্ণায়ক নয়, মানে তুমি এরকম যদি ভাবো যে আমাকে স্পেশাল পেপার থেকেই সব প্রশ্ন করবে, সেটা একদমের জন্যই নয়। ঠিক আছে, স্পেশাল পেপার আছে ওটার একটা তোমার একটা কি বলো তো, তোমার একটা একটা ফেদার, শুধু একটা কালারফুল ফেদার, যে একটা পার্ট তোমাকে এখান থেকে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, কখন যদি হয়তো ম্যাচ করে যান সেক্ষেত্রে হয়তো প্রশ্নটা বেশি হবে, না হলে অন্যান্য প্রশ্ন যেরকম হবে সেরকম তোমার স্পেশাল পেপার থেকেও হয়তো প্রশ্ন হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে নাও হতে পারে। ঠিক আছে, কারো যদি হয়তো প্যালিও বটানি স্পেশাল পেপার হয়তো কোনো স্যার হয়তো, যারা ইন্টারভিউয়ার আছেন তারা হয়তো কেউ প্যালিও বটানি স্পেশালাইজেশন নেই, তো তোমাকে জিজ্ঞেস করবে না। ঠিক আছে, তো কিছু স্পেশালাইজেশনের সুবিধা আছে। তো বোঝা গেছে, তো স্পেশাল পেপারটা খুব একটা যে তোমার ফোকাস করার জিনিস এরকম নয় ব্যাপারটা, সব কিছুতেই ফোকাস করতে হবে, সব কিছুতেই একই রকম বিদ্যা আয়ত্ত করতে হবে। বুঝতে পেরেছি। এরপর আসছি আমি ডেমোতে। দেখো, ডেমো নিয়ে এই কদিন বেশ কিছু চললো, বেশ ঘটনা চললো। এসএসসিতে ওই গুড মর্নিং, হ্যালো, এই সমস্ত জিনিসগুলো এখানে করার একদমই প্রয়োজন নেই। ডেমো তোমাকে মানে বিভিন্ন টপিক থেকে দিতে হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা শুনলাম, বা বিগত বছরের যে ইন্টারভিউয়ারদের কাছ থেকে, বিগত বছরের যারা সিএসসির ইন্টারভিউ দিয়েছে তাদের খবর নিয়েই আমি তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি, এটা আমি বারবার বলছি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি যা শুনলাম, তাদের ওন চয়েস থেকেই তাদেরকে বলেছে যে তোমরা নিজের চয়েস থেকে একটা নিজের মতন করে ডেমো দাও, যেটা যে কোনো কিছু হতে পারে, একটা কমপ্লিট টপিক, মানে তোমাকে এমন বলবে না চলো ব্যাকটেরিয়াল ক্রস টকিং বলো, বা তোমাকে বলবে না চলো ম্যাককাইনেস ক্যাসকেডটা বলো তুমি, এরকম তোমাকে বলবে না। তোমাকে যেটা বলবে সেটা খুব সাধারণ জিনিসই বলবে। হ্যাঁ, তবে মনে করো তোমাকে বললো, মনে করো তুমি বললে যে স্যার আমি নিউক্লিক অ্যাসিড পড়াবো, তো আমি ডিএনএকে পড়ালাম, অসুবিধা নেই, আরএনএ বলার প্রয়োজন নেই, মানে আরএনএকে প্রথমে ইনক্লুড করবে, আরএনএ পড়ার আগে হয়তো তোমাকে থামিয়ে দেবে। ঠিক আছে, দ্বিতীয় কথা, হয়তো তুমি বললে যে স্যার আমি হয়তো পড়ালাম আমি বেসিডিওমাইসিস হেটারোথ্যালিজম, এটা নিয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, তুমি বলতে পারো। তুমি বললে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডিফারেন্স পড়াবো। হ্যাঁ, তুমি বলতে পারো। তো তোমার টপিক সিলেকশনটা একটু যেন ওয়াইজ হয়, এবং যেন একটা কমপ্লিট টপিক হয়, এবং একটা কমপ্লিট টপিক হয়, একদম বাচ্চা ছেলের মতন টপিক নিয়ে নিও না, নিশ্চয়ই এরকম নেবে না, কারণ জায়গাটা আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে ডেমোতে বেশিরভাগ ক্ষেত্রে ওন চয়েস, হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের চয়েসও কিন্তু হতে পারে, আমি আরও বলছি। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে, মানে আমি 99% ক্ষেত্রে ওন চয়েস, মানে ওদের ব্যাপার হচ্ছে তুমি পড়িয়ে নাও, তারপরে আমরা ঠিক কোশ্চেন করে নেবো। হ্যাঁ, মানে এই কনফিডেন্সে তারা বলে ঠিক আছে তুমি তোমার মতন পড়াও, বাকিটা আমরা করে নেবো। তো এইটা হচ্ছে ব্যাপার। মনে করো আমি সোজাসুজি বললাম যে স্যার আমি হয়তো আজকে
টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম পড়াবো, বা প্ল্যান্ট ফিজিওলজিকে স্যার আমি শুধু ক্যাম্প পড়াবো বা সিটু সাইকেল পড়াবো, তুমি এরকম মানে পড়াতেই পারো। তবে আমি ডেমোতে বলবো বেশি সাইকেল বেসড জিনিস নিও না, যেখানে এক গাদা রিয়াকশান দেখাতে হয়, কারণ বোর্ড ম্যানেজমেন্টেরও তো একটা ব্যাপার আছে। তাহলে এই জিনিসগুলো একটু কেয়ারফুলি চুজ করবে, এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি যেগুলো বলছি। আমি আরও বলছি যে এই পুরো বক্তব্যটাতে আমার একটা জিনিসই মানে ফুটে উঠলো, যে সেটা হচ্ছে যে তোমাকে কি করতে হবে, তোমাকে সাবজেক্টের ক্লাসিক্যাল পার্ট কিন্তু ভালো করে পড়তে হবে, সাথে জেনেটিক্স মলিকুলার বায়োলজি তো পড়তেই হবে। আমি কেন এই কথাটা বারবার বলছি, কারণ এখন অনেকেরই মোটিভেশন শুধু জেনেটিক্স মলিকুলার বায়োলজি ইকোলজিতে, ক্লাসিক্যাল পার্ট অ্যালগি ফানজাই তাদের কাছে হয়তো ঠিক পছন্দের বিষয় নয়, কিন্তু এখানে পড়তেই হবে, পড়তে হবে মানে খুব ভালো করে পড়তে হবে, বরং জেনেটিক্স মলিকুলার বায়োলজির থেকে বেটার প্রিপারেশন নিয়ে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বললাম যে এই যে টেনশনটা, যে সব সময় কি আমাকে যদি র্যানানকুলেলিসি বলবে, ম্যাগনোলিয়েলিসি বলবে বা ম্যাগনোলিডি বলবে, আমাকে ম্যাগনোলিয়াসই জিজ্ঞাসা করবে না, না, তোমাকে ম্যাগনোলিয়াসই জিজ্ঞাসা করবে, র্যানানকুলেসিই জিজ্ঞাসা করবে। হ্যাঁ, অর্ডার তখনই যাবে যখন কোনো স্পেশালাইজেশন, কোনো ডায়াগনস্টিক ফিচার থাকে, তখনই তোমাকে অর্ডারে মুভ করবে। ঠিক আছে? মানে আমি যদি বলি যে এখন অবধি মানে যতগুলো ইভলভ ফ্যামিলি আছে তাদের মধ্যে সব থেকে ইভলভ ফ্যামিলি হচ্ছে অর্কিডেসি বা অর্কিডেলিস বলে দিলাম, এটাতে আমার কোনো অসুবিধা নেই, আমি এই কথাগুলো বলতে পারি। আমি বোঝাতে চাইছি যে অর্ডারটা আমরা কোন জায়গায় উচ্চারণ করবো, যখন তার মধ্যে সত্যি সত্যি কোনো স্পেশাল অ্যাট্রিবিউটস থাকবে। তাহলে এই গেল আমার, কি বলো তো, যে এইভাবে তোমরা পড়তে শুরু করো। আমি আরও বলছি, এই পুরো জিনিসটা কিন্তু একটা টাইম কনজিউমিং প্রসেস, এটা হতে হতে 2027ও হয়ে যেতে পারে, বিশেষ করে যাদের এস দিয়ে নাম, টি দিয়ে নাম, কথার কথা বলছি। ঠিক আছে? এখন তো জাস্ট বেরিয়েছে, তো পড়ো, পড়ে নিয়ে প্রিপেয়ার হয়ে ভাইবা দিতে যাবে। আরও বলছি, তুমি কিন্তু বটানির প্রফেসর হবে, তুমি কিন্তু নিজে স্পেশাল পেপার নিয়ে যদি ভাবতে থাকো, আমার তো স্পেশাল পেপার ইকোলজি, আমাকে তো অ্যালগি থেকে জিজ্ঞাসা করবে না, সব থেকে বড় ভুল ধারণায় থাকবে। তুমি কিন্তু এইরকম একদমই হয় না। হ্যাঁ, তোমাকে ইকোলজি থেকে প্রশ্ন করবেন, কিন্তু তোমাকে এই জায়গায় তোমাকে গুরুত্ব দিতেই হবে ক্লাসিক্যাল পার্টে। ঠিক আছে? তাহলে এটাই আজকের কথা, মানে গোটা ভিডিওটা এই নিয়েই ছিল, যে কি পড়তে হবে, কেমনভাবে পড়তে হবে। রিসার্চ যদি না থাকে তাহলে কি ভয় পাবো? দেখো, রিসার্চ তো আমি বললাম যে এখান থেকে বেশি প্রশ্ন করে না। এবার কি আমি এগুলো পড়লেই কি সিএসসি পেয়ে যাব, এটা বলা বড় মুশকিল। ঠিক আছে? এটা বলা বড় মুশকিল যে তুমি এগুলো পড়লেই সিএসসি পাবে কি না। হ্যাঁ, তবে তুমি ভাই যেটা তোমার পারফরমেন্স, যেটা তোমার ডেমো, সেখানে তুমি স্ট্যান্ড আউট করবে। ঠিক আছে? তবে দেখো, পিএইচডির জন্য, পেপার পাবলিকেশনের জন্য, এগুলোর জন্য প্রত্যেকটা তো ইটসেলফ একটা করে নাম্বার আছে। যাদের এগুলো আছে তারা কিন্তু সেই মার্কসটা পাবে, তুমি কিন্তু সেক্ষেত্রে সেই মার্কসগুলো পাবে না। তাহলে তারপর যোগ করে যা হবে, সেখানে তুমি যদি পিছিয়ে থাকো তাহলে তোমার হবে না, কিন্তু যদি তুমি এক্সট্রাঅর্ডিনারি কিছু বলে এসো, বাকিরা যদি কম দেয়, সেক্ষেত্রে তুমি পাবে। তাহলে এটা ফ্যাক্ট। কি হবে কি হবে না এটা নিয়ে এখন তো ভাবলে চলবে না, আগে অ্যাপিয়ার হতে হবে, দিতে হবে, অ্যাটলিস্ট একবার ফেস তো করতেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।